নমস্কার। আজকে আবার দ্বাদশ শ্রেণীর পঞ্চম ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেছি। আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র সম্পর্কে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস হলো ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রের ধারণাটিকে আবদ্ধ নিয়মতত্ত্বের অন্তর্গত করেন জেটি হ্যাক। এই ক্ষয়চক্র সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করে নেব। ক্ষয়চক্র সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু জিনিস টিকা হিসেবে বা টিকার মতো করে জেনে নিতে হবে। যেমন ট্রিও অফ ডেভিস কি? উইলিয়াম ডেভিসের মতে ভূমিরূপের কোনো বিবর্তন সেই স্থানের ভূতাত্ত্বিক গঠন, ভূমিরূপ পরিবর্তনের পদ্ধতি এবং পর্যায়ের উপর নির্ভর করে। অর্থাৎ এক কথায় গঠন, প্রক্রিয়া ও পর্যায় এই তিনটে উপাদানকেই একসাথে ট্রিও অফ ডেভিস বলা হয়। তারপর জানতে হবে যে পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি কি। এই নামটা শুনলে আমরা বুঝতে পারছি যে সমপ্রায় ভূমি মানে সম মানে সমান, প্রায় মানে প্রায় মানে প্রায় সমান ভূমি। এই সমপ্রায় ভূমি কি? এই পেনিপ্লেন এই শব্দটি হলো ল্যাটিন শব্দ। পেনি মানে হলো প্রায়, আর প্লেন মানে হলো সমতল ভূমি। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে আবহবিকার ও নদীর পার্শ্বক্ষয় ও সঞ্চয় কার্যের যৌথ প্রভাবে গড়ে ওঠা প্রায় সমতল ভূমিভাগকেই বলা হয় পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি। তারপর হলো প্রাইমারাম কি? পিঙ্ক ভূবিজ্ঞানী পিঙ্কের মত অনুসারে ভূমিরূপ বিবর্তনের শুরুতে সমুদ্র সমতল বরাবর কম উচ্চতা ও বন্ধুরতাযুক্ত নিচু সমতল ভূভাগকে প্রাইমারাম্ফ বলা হয়। পিঙ্কের মতে প্রাইমারাম্ফ এর উত্থানের মধ্য দিয়েই ক্ষয় কার্যের সূচনা হয়। তারপর হলো এনরাম্ফ কি? পিঙ্কের মতেই ক্ষয়চক্র ও নগ্নি ভবনের শেষ পর্যায়ে ভূমিভাগের সমপ্রায় ভূমিতে রূপান্তরকে বলা হয় এনরাম্ফ। তারপর হলো পেডিমেন্ট কি? মরু ক্ষয়চক্রের পরিণত অবস্থায় বায়ু ও জলের মিলিত ক্ষয়কার্যের দ্বারা পাহাড়ের পাদদেশে ও বাজাদার উচ্চঢালে যে বিস্তীর্ণ ঢালু শিলাময় মৃদু সমভূমি সৃষ্টি হয় তাকেই বলা হয় পেডিমেন্ট। তারপর হলো আবদ্ধ নিয়মতত্ত্ব। যে প্রক্রিয়ায় অতিরিক্ত শক্তির সাহায্য ছাড়াই প্রাথমিক শক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয়। কি হয়? প্রাথমিক শক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয়, তাকেই বলা হয় আবদ্ধ নিয়মতত্ত্ব। 7 নম্বর হলো উন্মুক্ত নিয়মতত্ত্ব। যে প্রক্রিয়ায় প্রাথমিক ও অতিরিক্ত শক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ স্থাপিত হয় তাকে বলা হয় উন্মুক্ত নিয়মতত্ত্ব। আগেরটা ছিল প্রাথমিক শক্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ, আর এটা হলো প্রাথমিক ও অতিরিক্ত শক্তির সাহায্যে বিভিন্ন বিষয়ের পারস্পরিক সম্বন্ধ। এরপর জেনে নেব যে ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহগুলো কি কি। ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহগুলো হলো 3টি: 1 গঠন, 2 প্রক্রিয়া এবং 3 পর্যায়। ডেভিসের মতে ক্ষয়চক্র হলো ভূমিরূপের গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল। অর্থাৎ এই তিনটি বিষয় ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। প্রথমে আলোচনা করে নেব গঠন সম্পর্কে। আমরা প্রথমেই দেখে নেব গঠন বলতে এখানে শিলার গঠনের কথা বলা হয়েছে। আর শিলার গঠন বলতে বোঝায় শিলার সংযুক্তি, কাঠিন্য, নতি, ভাঁজ, চ্যুতি, দারণ, প্রকতা, ভূতাত্ত্বিক গঠন, শিলালক্ষণ ইত্যাদির সম্মিলিত অবস্থাকে। শিলার গঠনের ওপর প্রক্রিয়াগুলির কার্যকারিতা নির্ভর বলে শিলার গঠন ভেদে ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নিয়ন্ত্রিত হয়। মানে যেই শিলা যেমন গঠিত হবে ক্ষয়চক্র কিন্তু সেইভাবেই সংগঠিত হবে। তারপর হলো প্রক্রিয়া। ক্ষয়চক্রের ব্যাপারে প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল শক্তিসমূহ বা কার্যকারিতা নিয়ন্ত্রক সমূহের কথা বোঝায়। এখানে শক্তির বা কার্যকারিতা নিয়ন্ত্রকগুলি হলো নদী,
হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভূমিকম্প প্রভৃতি। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়চক্র পরিলক্ষিত হয়। তাহলে প্রক্রিয়ার প্রধান তিনটি মাধ্যম হলো নদী, হিমবাহ, বায়ু, এবং এছাড়াও আছে সমুদ্র তরঙ্গ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি। তারপর হলো পর্যায়। পর্যায় কি? পর্যায় বলতে ভূমিরূপ গঠনকারী শক্তির কাজের ব্যাপ্তি বা সময়কালকে বোঝায়। তাহলে পর্যায় হলো ভূমিরূপ গঠনকারী শক্তির কাজের ব্যাপ্তি বা সময়কালকে বোঝায়। এই প্রক্রিয়া হলো এক দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। ক্ষয়চক্রকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়: যৌবন, পরিণত ও বার্ধক্য অবস্থা। এরপরে আমরা জেনে নেব ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কে আলোচনা করে নেব। মার্কিন ভূতত্ত্ববিদ উইলিয়াম ডেভিস 1899 খ্রিস্টাব্দে আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের ভূমিরূপের উদ্ভব প্রণালী বা বিবর্তন প্রণালী ব্যাখ্যা করার জন্য স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার অবতারণা করেন। মূল ধারণা কি? ডেভিসের মতে একটি সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে অন্তিম অবস্থায় সমপ্রায় ভূমিতে পরিণত হবে। এই ক্ষয়চক্রের কিছু কিছু পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তগুলো হলো, 1 নম্বর হলো উচ্চ অবস্থান, মানে ক্ষয়চক্র যে জায়গায় সংগঠিত হবে সেই ভূমিভাগটিকে উঁচুতে অবস্থান করতে হবে। তারপর হলো ভূমিভাগের দ্রুত উত্থান, মানে যে জায়গায় ক্ষয়কার্য হবে সেখানে ভূমিভাগটাকে আগে দ্রুত উত্থান হতে হবে। তারপর হলো ক্ষয়কার্য পর্ব। ভূমিভাগের উত্থান সম্পূর্ণ হবার পর তবেই ক্ষয়কার্য শুরু হবে। মানে ভূমিভাগের উত্থান যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু ক্ষয়কার্য ভালোভাবে হবে না। তারপর হলো আর্দ্র জলবায়ু। সমগ্র অঞ্চলটিকে বৃষ্টিবহুল এলাকায় অবস্থিত হতে হবে, কারণ বেশি বৃষ্টিপাতের জন্য নদী তৈরি হয় এবং যার ফলে নদীর ক্ষয়কার্য শুরু হবে। 5 নম্বর হলো কঠিন ও কোমল শিলা গঠিত ভূভাগ। সমগ্র অঞ্চলটিকে কিন্তু কঠিন ও কোমল শিলায় গঠিত হতে হবে। শুধু কঠিন এবং শুধু কোমল শিলায় গঠিত হলে হবে না। তাই কঠিন ও কোমল শিলায় গঠিত হলে নদী দ্রুত ক্ষয়কার্য করবে এবং ক্ষয়চক্র দ্রুত সম্পন্ন হবে। এরপর জেনে নেব ক্ষয়চক্র বিকাশের পর্যায়সমূহ। মানে ক্ষয়চক্র, ডেভিস তার স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটিকে 3টি পর্যায়ে ভাগ করেছেন। এই 3টি পর্যায় হলো, 1 হলো যৌবন অবস্থা, 2 হলো পরিণত অবস্থা এবং 3 হলো বার্ধক্য অবস্থা। প্রথমে জেনে নেব যৌবন অবস্থা সম্পর্কে। যৌবন অবস্থায় কি হবে? এই অবস্থায় মাত্র কয়েকটি প্রধান নদী ও তার কয়েকটি উপনদী থাকে। ছোট ছোট উপনদীগুলি মস্তক বরাবর ক্ষয় করে নিজেদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। এই পর্যায়ে নদীগুলি অধিক ও দ্রুত হারে নিম্নক্ষয় দ্বারা সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে। নদীর দুদিকে প্লাবন ভূমির প্রায় অস্তিত্ব থাকে না। নদীর মধ্যবর্তী জলবিভাজিকা প্রশস্ত হয়। এই যে জলবিভাজিকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো প্রশস্ত হয়ে আছে। এই সময় ভূমির বন্ধুরতা অত্যধিক বৃদ্ধি পায়। এটা হলো যৌবন অবস্থার বৈশিষ্ট্য। আর এই যৌবন অবস্থায় কি কি ভূমিরূপ গঠিত হয়? এই যৌবন অবস্থায় আই ও ভি আকৃতি উপত্যকা, গিরিখাত, জলপ্রপাত, প্রশস্ত জলবিভাজিকা, হ্রদ ও জলাভূমি এই যৌবন অবস্থায় সৃষ্টি হয়। তারপর হলো পরিণত অবস্থা। পরিণত অবস্থার বৈশিষ্ট্যগুলি কি? পরিণত অবস্থার বৈশিষ্ট্য হলো, যৌবন অবস্থায় সৃষ্ট হ্রদগুলি, যৌবন অবস্থায় যে সমস্ত হ্রদ সৃষ্টি হয়েছিল সেই হ্রদগুলি এই পর্যায়ে বিলুপ্ত হয় এবং জলবিভাজিকাগুলির উচ্চতা ও বিস্তার ক্রমশ কমতে থাকে। এই পর্যায়ে অঞ্চলটির শিলার গঠনের সাথে নদী ব্যবস্থার সুস্থ সম্পর্ক স্থাপিত হয়। নদী উপত্যকা তলদেশে প্রশস্ত প্লাবন ভূমি তৈরি হয়। এই সময় নদীর দৈর্ঘ্য বরাবর ও পার্শ্ব বরাবর পর্যায়িত ঢাল গড়ে ওঠে। এই পর্যায়ের শেষের দিকে ভূমির বন্ধুরতা ধীরে ধীরে কমতে থাকে। এগুলো হলো পরিণত পর্যায়ের বৈশিষ্ট্য। এই পরিণত পর্যায়ে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো হলো প্লাবন ভূমি, প্রশস্ত নদী উপত্যকা, পর্যায়িত ঢাল, পাদদেশীয় সমভূমি প্রভৃতি। 3 নম্বর হলো বার্ধক্য অবস্থা। বার্ধক্য অবস্থায় কি হয়? এই অবস্থায় উপত্যকা সমূহ অত্যধিক প্রশস্ত ও মৃদু ঢালযুক্ত হয়।
সমগ্র অঞ্চলটির উচ্চতা ক্রমশ কমতে কমতে এই অবস্থায় ক্ষয়সীমার কাছাকাছি চলে আসে। এই অবস্থায় নদীর দৈর্ঘ্য ও পার্শ্ব বরাবর উপত্যকার ঢাল মৃদু হয় এবং পর্যায়িত অবস্থা বিরাজ করে। এলাকাটির প্রায় সমগ্র অংশ জুড়ে প্লাবন ভূমি অবস্থান করে। এই অবস্থায় নদীর কাজ ছাড়াও আবহবিকার ও পুঞ্জিত স্থানান্তর ব্যাপকভাবে ঘটতে থাকে। আর এই পর্যায়ে সমপ্রায় ভূমি, মোনাডনক ইত্যাদি গঠিত হয়। এই পর্যায়ে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো হলো প্রশস্ত নদী উপত্যকা, হ্রদ ও জলাভূমি, সমপ্রায় ভূমি, মোনাডনক ইত্যাদি। এরপর আমরা টিকা হিসেবে জেনে নিতে পারি মোনাডনক কি। মোনাডনক হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির মাঝে কঠিন শিলায় গঠিত কয়েকটি ক্ষয়ীভূত পাহাড়কে মাথা তুলে দাঁড়াতে দেখা যায়। এই অনুচ্চ ঢিলাগুলিকে মোনাডনক বলা হয়। তাহলে মোনাডনক হলো স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির মাঝে কয়েকটি কঠিন ক্ষয়ীভূত পাহাড়কে মাথা তুলে দাঁড়াতে দেখা যায়। এই অনুচ্চ ঢিলাগুলিকেই মোনাডনক বলা হয়। গ্রেট ব্রিটেনের নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট মোনাডনকের নাম অনুসারে এদের মোনাডনক বলা হয়। ক্ষয়চক্র সম্পর্কে আজকে এইটুকু আলোচনা করা হলো। পরের দিন আবার ক্ষয়চক্র নিয়ে ক্লাস নেব। আবার পরের দিনে ক্লাসের জন্য তোমরা উপস্থিত থেকো। আজকের পর্যন্ত এটুকুই। নমস্কার।